গল্প সফরের বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের বিশালগড়ের দুঃশাসন। কলকাতায় ঘটতে থাকে একের পর এক সন্দেহজনক মৃত্যু। বিনয় আর অবিনাশবাবু দুজনে মিলে সেই মৃত্যু রহস্যের কিনারা খোঁজবার চেষ্টা করে। ধীরে ধীরে তারা জানতে পারে এ সেই পিশাচ রাজার কীর্তি। রাজার ব্যারাকপুরের ভাঙা বাগান বাড়িতে তারা রাজাকে মারতে হাজির হয়, কিন্তু পুনরায় তারা ব্যর্থ হয়। এবার তাদের গন্তব্য সেই অভিশপ্ত বিশালগড়। বিশালগড়ের দুঃশাসন, চতুর্থ এবং শেষ পর্ব। বিশালগড়ের বিপুল অরণ্যের প্রান্তে আবার সেই সরাইখানায়, এবং আমাকে দেখে সচকিত বিস্ময়ে সর্বপ্রথমে অভ্যর্থনা করতে এলেন আবার সেই প্রাচীনা নারী। বললেন, বাছা, সেবার মরতে মরতে বেঁচে গিয়েও আবার আপনি এখানে এসেছেন? আমি সহাস্যে বললাম, মাইজি, আপনার দেওয়া রক্ষা কবচ যখন আমার গলায় ঝুলছে তখন জমকেও আমি ভয় করি না। কিন্তু এবারে আমি একলা আসিনি, আমার সঙ্গে এসেছে এই বন্ধুটিও। প্রাচীনা অবিনাশবাবুর মুখের দিকে এবার কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এরও গলায় কোনো রক্ষা কবচ আছে কি? না মা, এর কোনো কবচের দরকার নেই। এর কারবারই হচ্ছে ভূত প্রেত নিয়ে খেলা করা। ও, উনি বুঝি রোজা? অবিনাশবাবু হাসতে হাসতে বললেন, আপনার কথাই সত্য। এক হিসেবে আমি রোজাই বটে, তবে আমি হচ্ছি অতি আধুনিক রোজা। প্রাচীনা আশ্বস্ত হয়ে বললেন, তাহলে বাবুজি, আপনাদের জন্যে আমার আর কোনো চিন্তা নেই। কিন্তু আপনাদের আবার এখানে আসবার কারণ কি? আমি বললাম, আমরা এসেছি রাজা রুদ্র প্রতাপের অস্তিত্ব লুপ্ত করতে। প্রাচীনা বিস্মিত মুখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললেন, কিন্তু বাবুজি, রাজা তো বিশালগড়ে নেই। আমি বললাম, রাজা কলকাতায় গিয়েছিলেন, কিন্তু কাল রাত্রেই তিনি আবার কলকাতা ত্যাগ করেছেন। বিশালগড় ছাড়া তার যাবার আর কোনো জায়গা নেই। আমাদের মতন তাঁরও আজকে এখানে আসার কথা। প্রাচীনা বললেন, কিন্তু এখনো তিনি এখানে আসেননি। অবিনাশবাবু বললেন, এ কথা আপনি কেমন করে জানলেন? প্রাচীনা বললেন, বাবুজি, বিশালগড়ে যেতে আর সেখান থেকে বাইরে আসতে হলে পথ আছে একটি মাত্র। সে পথ এসে পড়েছে ঠিক এই সরাইখানার সামনেই। সুতরাং বুঝতেই পারছেন, রাজা বিশালগড়ে ফিরে গেলে আমরা নিশ্চয়ই তাকে দেখতে পেতুম। অবিনাশবাবু বললেন, আপনি যখন রাজার সব খবর রাখেন তখন এটুকুও নিশ্চয়ই জানেন যে ইচ্ছা করলে তিনি রূপান্তর গ্রহণ করতে পারেন। ভয়ে ভয়ে একবার চারিদিকে তাকিয়ে প্রাচীনা চুপি চুপি বললেন, এত জোর গলায় রাজার কথা নিয়ে আলোচনা করবেন না। এখানে বনের গাছপাতা আর বাতাসেরও বোধহয় কান আছে। রাজার কথা তারা সব শুনতে পায়। রাজা যদি একবার জানতে পারেন যে তার কথা নিয়ে আমি আপনাদের সঙ্গে এইভাবে আলাপ করছি, তাহলে আমার জীবনের মূল্য হবে না একটিও কানাকড়ি। হ্যাঁ বাবুজি, আমি শুনেছি যে মাঝে মাঝে বন থেকে এমন সব নেকড়ে বেরোয় আর আকাশ দিয়ে উড়ে যায় এমন এক মস্ত বাদুড়।
যাদের আত্মার সঙ্গে নাকি রাজার আত্মার কোনো তফাৎ নেই। অবশ্য এটা সত্যি কি মিথ্যা কথা আমি তা জানি না। অবিনাশবাবু বললেন, কাল কলকাতায় প্রায় শেষ রাতে আমরা রাজাকেই দেখেছি, বোধ হয় বাদুড় রূপে। রাজা যদি শূন্য পথে বিশালগড়ে গিয়ে হাজির হন। প্রাচীনা একটু ভেবে বললেন, কাল প্রায় শেষ রাতে রাজা যদি সত্যই বাদুড় মূর্তি ধারণ করে থাকেন, তাহলে শূন্যে উড়েও তিনি ভোরের আগে এতটা পথ পার হতে পারবেন না। আপনি কি বলতে চান? লোকে বলে সূর্যোদয় হলেই রাজা হন মরার মতো। সেক্ষেত্রে তাকে বিশালগড়ে আসতে হবে অন্য লোকের সাহায্যে, পৃথিবীর মাটির উপর দিয়ে। রাজাকে সাহায্য করতে পারে এমন সব লোকও আছে নাকি? আছে বই কি বাবুজি, কিন্তু তারা এই অঞ্চলের কোনো ভালো লোক নয়। তারা হচ্ছে বিদেশি বেদে। রাজার কথায় তারা ওঠে বসে, কিন্তু রাজার সঙ্গে সঙ্গে তারাও বিশালগড় থেকে অদৃশ্য হয়েছে। কিছুদিন আগে আমি দেখেছি তারা একটা ভারী সিন্দুক মাথায় করে বনের ভেতর থেকে বেরিয়ে স্টেশনের দিকে চলে গেল। তারপর থেকে এখনো পর্যন্ত আর তাদের দেখতে পাইনি। বিনয় বলল, সেই সিন্ধুকের রহস্য আপনি জানেন? প্রাচীনা কেমন শিউরে উঠে বললেন, লোকে নানান আজগুবি কথা বলে, আমি ঠিক জানি না। বেদেরা সেই সিন্দুকটা নিয়ে কলকাতায় গিয়েছিল, কিন্তু কাল রাজার অন্তর্ধানের সঙ্গে সঙ্গে সিন্দুক শুদ্ধ সেই বেদেদেরও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বেদেরা সেই সিন্দুকটা নিয়ে কোথায় যেতে পারে? আপনি বলতে পারেন কি? রাজার মতো ওই বেদেরাও হচ্ছে বিশালগড়ের জীব। সিন্দুক নিয়ে তারা সেখানে ছাড়া আর কোথাও যাবে বলে মনে হয় না। অবিনাশবাবু হঠাৎ উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে সিন্দুক নিয়ে বেদেরা এখনো বিশালগড়ে ফিরে যায়নি? হ্যাঁ বাবুজি, এ বিষয়ে সন্দেহ করবার কিছুই নেই। জয় গুরু! বেদেরা তাহলে এখনই বা একটু পরেই সিন্দুক নিয়ে এই পথে ফিরে আসবে। আমি বললাম, আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কেন? কেন? আরে আপনি কি এও বুঝতে পারছেন না যে বেদেরা ওই সিন্দুক নিয়ে আমাদেরই মতো রেলপথে এইখানে আসবে? কলকাতা থেকে বিশালগড়ে আসবার ট্রেন আছে মাত্র একখানা। যদিও আমরা তাদের দেখতে পাইনি, কিন্তু আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে এখানে এসে পৌঁছেছি। তারা বহন করে আনছে একটা মস্ত ভারী সিন্দুক, তাই আমাদের আগে এখানে এসে তারা হাজির হতে পারেনি। কিন্তু তারা এলো বলে। চলুন বিনয়বাবু, চলুন, তাদের আগেই আমরা বিশালগড়ে গিয়ে উপস্থিত হতে চাই। প্রাচীনা বললেন, বাবুজি, এত দূর থেকে আসছেন, আপনারা কি দয়া করে একটু বিশ্রামও করবেন না? আমি বললাম, প্রণাম মাইজি, আজ আর আমাদের বিশ্রামের সময় নেই। যদি ভালোই ভালোই ফিরে আসি, আবার এখানে এসে বিশ্রাম করব। চলুন অবিনাশবাবু, চলুন। সন্ধ্যা, কিন্তু আজকের সন্ধ্যা নয়, চন্দ্রহীন। চারিদিক ছন্দময় হয়ে আছে জ্যোৎস্নার মৌন আলোক সঙ্গীতে। আবার সেই বিশালগড়ের অসমোচ্চ পথের উপরে দুই দিকে তার গহন অরণ্য, নৃত্যশীলা তটিনী, ছবির মতো সুন্দর পাহাড়ের পর পাহাড়। সেদিন ছিল অন্ধকারের বিভীষিকা, কিন্তু আজ চারিদিকে ছড়িয়ে আছে গীত কবিতার ঐশ্বর্য। এই সব দেখতে দেখতে অবিনাশবাবুকে নিয়ে আমি এগিয়ে চললাম আগে আগে। আজ আমি নির্ভয়, কারণ কবচের মহিমা আমাকে করে তুলেছে পরম সাহসী।
রুদ্রপ্রতাপ আজ যদি একেবারে আমার সামনে এসেও দাঁড়ায়, তাহলেও আমি পশ্চাৎপদ হব না 1 ইঞ্চিও। প্রকৃতির সৌন্দর্য আমাদের এমনভাবে অভিভূত করে রাখলো যে অনেকখানি পথ পার হয়েও আমরা কেউ কারুর সঙ্গে বাক্য বিনিময় করবার অবসর পেলাম না। আমাদের হয়ে তখন কথাবার্তা বলতে লাগলো উচ্ছ্বসিত সুগন্ধ বাতাস, মর্মরিত তরুলতা, কলরব মুখরা নদী ও নাম না জানা কত সব বনের পাখি। এই শব্দ গন্ধ স্পর্শময়ী মোহিনী রাত্রি খানিকক্ষণের জন্য ভুলিয়ে দিল সেই বিভীষণ রাজা রুদ্রপ্রতাপের স্মৃতিও। সর্বপ্রথম কথা বললেন অবিনাশবাবু। বললেন, বিনয়বাবু, একটা বিষয় আমি অনুমান করতে পারছি। কি? রুদ্রপ্রতাপ বিশালগড়ে ফিরবে কেমন করে? আপনি কিছু আন্দাজ করতে পারছেন? খানিক দূরে একটা পাহাড়ের বুকে নির্ঝর ঝরে ঝরে পড়ছিল একটি ঝর্ণা, তরল রৌপ্য ধারার মতো। সেই দিকে তাকিয়ে আমি বললাম, আমি এখন কোনো কথাই অনুমান করবার চেষ্টা করছি না অবিনাশবাবু। আমি বাস করছি এখন অন্য জগতে। মানে? রাজা রুদ্রপ্রতাপ নয়, আমার ঘাড়ে চেপেছে এখন কোনো কবির প্রেতাত্মা। কিরকম? কবিরা যা নিয়ে কারবার করেন, আমি হয়েছি তারই কারবারি। অর্থাৎ আমার মাথার উপরে দেখছি চাঁদকে, নীলিমার গায়ে দেখছি জ্যোৎস্নাকে, পাহাড়ের উপরে দেখছি নির্ঝরিণী, আর বনে বনে দেখছি কত রূপ, কত রস, কত ছন্দ। ভুলে গিয়েছি অবিনাশবাবু, আপনার ওই রুদ্রপ্রতাপকে একেবারে ভুলে গিয়েছি। অবিনাশবাবু গভীর স্বরে বললেন, কিন্তু রুদ্রপ্রতাপ যে আমাদের ভোলেনি, সেটাও আপনি ভুলেছেন নাকি? তৎক্ষণাৎ সজাগ হয়ে বললাম, এবারে আমার স্বর্গ থেকে হলো পতন। এমন সুন্দর জগতে সেই মূর্তিমান অন্ধকারের কথা কেন আমাকে স্মরণ করিয়ে দিলেন? অবিনাশবাবু হেসে বললেন, স্মরণ না করিয়ে কি উপায় আছে? আমাদের হাতে সময় খুব অল্প। যে কোনো মুহূর্তে রুদ্রপ্রতাপকে আবার আমরা চোখের সামনে দেখতে পারি। বুঝতে পারছি, কিন্তু আপনি আমাকে কি অনুমান করতে বলছেন? রুদ্রপ্রতাপ কেমন করে বিশালগড়ে ফিরে আসছে সে কথা বলতে পারেন? আপনি আমার সঙ্গে আছেন বলে ওসব বিষয় নিয়ে আমি মাথাই ঘামাই। আপনি কিছু অনুমান করেছেন? অবিনাশবাবু বললেন, রুদ্রপ্রতাপ বিশালগড়ে আসবে সেই সিন্ধুকের ভেতরে, যা বহন করে আনছে একদল বেদে। তাই নাকি? সেই রকমই তো সন্দেহ হয়। সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে কোনো এক নির্দিষ্ট স্থানে গিয়ে রুদ্রপ্রতাপ আশ্রয় নিয়েছে সেই সিন্ধুকের ভেতরে। দিনের বেলায় যে হয় মৃত্যুবৎ, নিশ্চয়ই সে বাইরের পৃথিবীর চোখের সামনে থাকবে না। আমি বললাম, কিন্তু এখন আবার রাত্রি হয়েছে, রাজা যে এখনো সজীব হয়ে ওঠেনি, এ কথা কি জোর করে বলা যায়? তা যায় না, কিন্তু সেক্ষেত্রে এর মধ্যেই নিশ্চয়ই আবার আমরা রাজার দেখা পেতাম। আমার মনে হয় যে কারণেই হোক, রাজা এখনো তার নিরাপদ বাসা ছেড়ে বাইরে বেরোতে সাহস করেনি। আচম্বিতে খুব কাছে বনের ভেতর থেকে হা 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 করে জেগে উঠল আবার সেই অতি পরিচিত ও ভয়াবহ অট্টহাসির পর অট্টহাসির উচ্ছ্বাস। আমার চোখের সামনে এক মুহূর্তে যেন দপ করে নিভে গেল আকাশ ও পৃথিবী ভরা পরিপূর্ণ জ্যোৎস্নার ঔজ্জ্বল্য। এক লাফে পিছিয়ে এসে ও প্রায় আবদ্ধ কণ্ঠে বলে উঠলাম, অবিনাশবাবু, অবিনাশবাবু। ব্যাপারটার আকস্মিকতা এতই অভাবিত যে অবিনাশবাবু পর্যন্ত খানিকক্ষণ স্তম্ভিত হয়ে রইলেন। ও স্বর যে কার তা বুঝতে কিছুই বিলম্ব হয় না।
পৃথিবীতে একমাত্র লোকেরই কণ্ঠ থেকে ওরকম পৈশাচিক হাস্যধ্বনি জাগ্রত হতে পারে। আমরা পরস্পরের হাত ধরে খানিকক্ষণ নীরব হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম, কিন্তু অট্টহাসি আর শোনা গেল না। অট্টহাসি থেমে গেলেও তার প্রতিধ্বনি তখনও শোনা যেতে লাগলো দূরে দূরে পাহাড়ের শিখরে শিখরে এবং উপত্যকায় উপত্যকায়। আলোর উপরে নেমে এলো যে অদৃশ্য অন্ধকারের ঘেরাটোপ, তা চোখে দেখা না গেলেও যেন হৃদয় দিয়ে অনুভব করা যায়। কম্পিত স্বরে বললাম, অবিনাশবাবু, অবিনাশবাবু, আপনার ধারণা সত্য নয়, রাজার দেহ আবার জ্যান্ত হয়ে উঠেছে। অবিনাশবাবু বললেন, হ্যাঁ, কেবল জ্যান্ত হয়নি, বোধহয় সে আমাদের অনুসরণও করছে। ত্রস্ত চোখে পিছন দিকে তাকিয়ে বললাম, কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না। অবিনাশবাবু বললেন, তাকে দেখতে পাচ্ছেন না কারণ সে দেখা দিতে সাহস করছে না। সাহস করছে না? না, আপনার কবচের কথা আবার ভুলে যাচ্ছেন নাকি? এমন অবস্থায় ভুলে যাওয়া অসম্ভব নয়, কিন্তু রাজা যদি সত্য সত্যই ভয় করে, তবে অকারণে এমনভাবে নিজের অস্তিত্বের প্রমাণ দিল কেন? সেইটাই তো আমি বুঝতে পারছি না। তার পক্ষে আত্মগোপন করে থাকাই উচিত ছিল, কিন্তু তা যখন সে করেনি, তার মনের ভেতরে নিশ্চয়ই কোনো গোপন অভিসন্ধি আছে। তার শয়তানি বুদ্ধি এখন কোন পথ ধরবে তাও বোঝা যাচ্ছে না। আত্মরক্ষার জন্য এখন আমাদের আরো সাবধান হতে হবে। এই বনে কি করে আমরা আরো সাবধান হব? অপেক্ষা করুন, এখনই দেখতে পাবেন। আমরা তখন যেখানে এসে দাঁড়িয়েছিলাম তার একদিকে পাহাড় আর বন, এবং আর একদিকে জঙ্গল শেষ হয়ে গিয়ে আরম্ভ হয়েছে সুদূর বিস্তৃত একটা প্রান্তর। অনেক দূরে প্রান্তরের মাঝখানে একটা সুদীর্ঘ রৌপ্যরেখা থেকে থেকে চকচক করে উঠছিল, বোধহয় কোনো নদী। আমাকে নিয়ে অবিনাশবাবু পথ ছেড়ে নেমে প্রান্তরের উপরে গিয়ে দাঁড়ালেন। তারপর বিড়বিড় করে কি এক দুর্বোধ্য মন্ত্র বলতে বলতে মাটির ওপরে মণ্ডলাকারে টেনে দিলেন একটা রেখা। সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, ও কি করছেন অবিনাশবাবু? অবিনাশবাবু নিজের কার্য শেষ করে উঠে দাঁড়িয়ে বললেন, মন্ত্রপুত গণ্ডি টেনে দিলাম। কেন? রুদ্রপ্রতাপ যখন আবার জেগেছে, তখন এই গণ্ডির ভেতরে বসেই আজকের রাতটা আমাদের পুইয়ে দিতে হবে। সাবধান, এই গণ্ডির ভেতর থেকে কিছুতেই বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। এর বাইরে গেলেই বিপদ, কিন্তু ভেতরে থাকলে ভূত, প্রেত, দৈত্য, দানব কেউ আমাদের কোনো অনিষ্ট করতে পারবে না। রুদ্রপ্রতাপের সমস্ত শয়তানি বুদ্ধি এই গণ্ডির বাইরে একেবারে মাঠে মারা যাবে। আসুন বিনয়বাবু, মাঝখানে এসে বসুন। মন থেকে সমস্ত দুশ্চিন্তা দূর করে দিন। ইচ্ছা করেন তো রীতিমতো নাক ডাকিয়ে রাত কাবার করলেও কোনো ক্ষতি হবে না। আমি বললাম, আমার নাক আজ রাত্রে আর ডাকবার চেষ্টা করবে না। আপনি কি পাগল হয়েছেন? তবে আপনার নীরব নাসিকা দিয়ে লক্ষ্মী ছেলেটির মতো এইখানে বসে আবার স্বপ্ন দেখতে শুরু করুন, তাও অসম্ভব। আমার ঘাড় থেকে কবির প্রেতাত্মা এখন নেমে গিয়েছে। রুদ্রপ্রতাপের সাংঘাতিক মূর্তি ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। উত্তম, গণ্ডির ভেতরে বসে তাও দেখলে ক্ষতি নেই, কিন্তু খুব হুঁশিয়ার, গণ্ডির বাইরে একবারও পা বাড়াবেন না। আমি ঘাড় নেড়ে সায় দিলাম, মুখে কিছু বললাম না। অবিনাশবাবু একটা মস্ত হাই তুলে বললেন, ঘুম আমাকে হাতছানি দিচ্ছে, আমি জেগে থাকতে পারবো না। গণ্ডির ভেতরে আমরা সম্পূর্ণ নিরাপদ। প্রেত লোকের পল্টন এলেও এ বুহ ভেদ করতে পারবে না। তাই আবার বলছি বিনয়বাবু, আমার সঙ্গে আপনিও নিদ্রা দেবীর সাধনা করুন। ক্ষমা করবেন অবিনাশবাবু, আমার চোখ থেকে সব ঘুম ছুটে গিয়েছে। অবিনাশবাবু নাচার ভাবে দুর্বা কোমল মাটির ওপরে দেহকে লম্বমান করে
কিঞ্চিত কঠিন স্বরে বললেন, কিন্তু ঘুমোবার আগে একটা কথা বলে রাখি বিনয়বাবু, সর্বদাই মনে রাখবেন, দুষ্ট আত্মা অর্থাৎ পিশাচ করেছে আপনার দেহকে স্পর্শ। রাজা কে আপনি তা জানেন, যতই রক্ষা কবচ ধারণ করুন আপনাকে সে সহজেই ভোলাতে পারবে। পিশাচের ছলনা কোন দিক থেকে যে আপনাকে আকর্ষণ করবে আপনি জেনেও তা বুঝতে পারবেন না বলেই মনে করি। কিন্তু সর্বক্ষণই স্মরণ রাখবেন, আপনার পক্ষে গণ্ডির ভেতরটা সম্পূর্ণ নিরাপদ, আর গণ্ডির বাইরেটা হচ্ছে একান্ত বিপজ্জনক। তিনি পাশ ফিরে শুলেন। মিনিট কয়েক যেতে না যেতেই তার নাসিকার মধ্যে জাগ্রত হল দস্তুর মতো হুঙ্কার ধ্বনি। সেই কোলাহল শুনে দুটো শেয়াল চরম বিস্ময়ে উৎকর্ণ হয়ে একটা ঝোপের ভেতর থেকে একবার মাত্র মুখ বাড়িয়ে মুহূর্তেই সে স্থান ত্যাগ করতে বিলম্ব করল না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মাঠের ওপরে দূরের চাকচিক্যময় রূপলী নদীর রেখার দিকে। ধীরে ধীরে আবার মনের ভেতরে হতে লাগলো অসাময়িক কবিত্বের সঞ্চার। সেই কবিত্বকে অসাময়িক ছাড়া আর কি বলবো, যেখানে একটু আগেই শোনা গেছে অলৌকিক এবং পৈশাচিক অট্টহাস্য, সেখানে কোনো সত্যিকার মহাকবির মনও ধারণায় আনতে পারত না পেলাবো কবিত্বকে। কতক্ষণ এইভাবে কেটে গেল আমি তা জানি না, কিন্তু হঠাৎ আমার সন্দেহ হতে লাগলো সমুজ্জ্বল নদী রেখার ঠিক ওপরেই ক্রমে ক্রমে পুঞ্জীভূত হয়ে উঠছে দুধের মতো সাদা চন্দ্রকার ধারার কিছু কিছু অংশ। ভুল দেখছি ভেবে আমি একবার দু হাতে দুই চোখ কচলে আরো ভালো করে দেখলাম। সেই পুঞ্জীভূত জ্যোৎস্না যেন খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে এগিয়ে আসছে, আরো এদিকে এগিয়ে আসছে, ধীরে 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 আমারই দিকে। জ্যোৎস্নার এমন কল্পনাতীত ব্যবহার এর আগে কখনো আমি লক্ষ্য করিনি। এও কি সম্ভব? আসছে আসছে আসছে, কাছে, আরো কাছে এগিয়ে আসছে, খণ্ডে খণ্ডে বিভক্ত পুঞ্জীকৃত জ্যোৎস্না। ব্যাপারটাকে একটু তলিয়ে বোঝবার চেষ্টা করলাম, কিন্তু বিশেষ কিছুই বুঝতে পারলাম না। আমার বোধশক্তি যেন ক্রমেই কেমন আচ্ছন্ন হয়ে আসতে লাগলো। কেবল এইটুকুই অনুভব করলাম, আমার মনের মধ্যে যেন নুপুর বাজাচ্ছে কি এক অজানা আনন্দের ছন্দ, যেন এই আনন্দকে লাভ করতে পারলে আমি অনায়াসেই পরিত্যাগ করতে পারি যে কোনো সাম্রাজ্যের সিংহাসন। আরো কাছে, আরো 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 কাছে একে একে এগিয়ে এলো সেই আশ্চর্য চন্দ্রকিরণ পুঞ্জ। যা ছিল প্রথমে ছায়া ছায়া ছন্দ, দেখতে দেখতে তা গ্রহণ করতে লাগলো এক একটা নির্দিষ্ট আকার। ঘনীভূত হয়ে উঠছে, আকারগুলো ক্রমেই ঘনীভূত হয়ে উঠছে। পরে পরে অবশেষে পাশে পাশে আত্মপ্রকাশ করল তিনটে মূর্তি। মূর্তিগুলো যেন পরিচিত, এর আগে যেন দেখেছি তাদের কোনো স্বপ্ন জড়িমায়। কিন্তু সে কোথায়, সে কোথায়, কোথায় দেখেছি তা ধারণাতেও আনতে পারলুম না। আমি তখন একেবারেই আত্মবিস্মৃত। আমার কাছ থেকে তখন বিলুপ্ত হয়ে গিয়েছে যেন পৃথিবীর অস্তিত্ব। পাশাপাশি তিনটি তরুণীর সঞ্চারিণী লতার মতন তনু। এমন সব পরমা সুন্দরী আমার চোখ জীবনে আর কখনো দেখেনি। রূপকথার রাজকন্যারাও তুচ্ছ এদের কাছে। বকের পাখনার মতো সাদা তাদের দেহ, এবং তাদের একজনের চোখে জ্বলছে গোলাপি আলো, আরেকজনের চোখে বেগুনি আলো, এবং আরেকজনের চোখে নীল আলো।
চোখে যে এত রকমের রঙের আলো জ্বলতে পারে এই কথা জানতাম না কোনোদিনই। তিনটি তরুণী এগিয়ে এসে দাঁড়ালো পাশে পাশে। যার চোখে জ্বলছিল গোলাপি আলো সে বিনা নিন্দিত স্বরে বলল, বন্ধু, আমায় কি চিনতে পারছো না? আমি তাকে চিনলাম, কিন্তু মুখ আমার হয়ে গিয়েছে বোবা। যার চোখে জ্বলছিল বেগুনি আলো সে এগিয়ে এসে নির্ঝরিণীর ছন্দ ভরা কণ্ঠে বলল, এসো বন্ধু, এখানে এসো। আকাশের চাঁদ চায় পৃথিবীর ছেলে মেয়েদের খেলা দেখতে। সে বলল, বন্ধু, ও বন্ধু, আজ তুমি আমায় চিনতে পারছো না? সেদিন তোমায় দেখেছিলাম কি চমৎকার, কিন্তু আজ দেখছি তোমার গলায় ঝুলছে তামার তৈরি কি বিশ্রী জিনিস। ওটা দিয়ে যাও আমার হাতে, আমি ছুঁড়ে ফেলে দিই ওটাকে নদীর জলে। অমন সুন্দর দেহে অমন কুৎসিত জিনিস কি মানায়? দাও দাও, ওটা আমায় দাও, আর ওর ভার বহন করো না। বলতে বলতে সে সামনে বাড়িয়ে দিল দুখানি ফুলের পাপড়ির মতো নরম হাত। আমি দাঁড়িয়ে উঠলাম মাতালের মতন টলতে টলতে। সমস্ত পৃথিবী যেন আমার ধারণার বাইরে। নিজের অজ্ঞাত সারেই আমি গলা থেকে কবচখানা টেনে বার করলুম। তারপর অবিনাশবাবুর টানা রেখামণ্ডলের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু পর মুহূর্তেই প্রচণ্ড এক হাতের টানে আছাড় খেয়ে মাটির ওপরে পড়লাম পেছন দিকে। ক্রোধে বিচলিত কণ্ঠে অবিনাশবাবু চিৎকার করে বললেন, ভাগ্যিস আমি জেগে উঠেছি, নইলে আপনার কি হতো বলুন দেখি। আপনি গণ্ডির বাইরে গিয়ে কবচ কার হাতে দিতে যাচ্ছিলেন? আপনি মূর্খ! উফ, আপনাকে গালাগালি দেবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। চুপ করে বসে থাকুন এইখানে। এবারে আর অট্ট হাসি নয়, আচম্বিতে কোথা থেকে কার কণ্ঠে জেগে উঠল এমন আর্তস্বর নরকেও যা কেউ কোনোদিন শ্রবণ করেনি। সঙ্গে সঙ্গে সেই তিনটে অপূর্ব সুন্দর কিন্তু অপার্থিব নারী মূর্তি সরে সরে ক্রমে দূরে, আরো দূরে সরে গেল। দেখতে দেখতে তাদের দেহ মিলিয়ে যেতে লাগলো যেন কোনো বায়বীয় পদার্থের মতো বাতাসের সঙ্গে। কোথায় গোলাপি আলো, কোথায় বেগুনি আলো, কোথায় নীল আলো? কেমন একটা অদ্ভুত ক্রন্দন প্রথমে অস্পষ্ট, আরো অস্পষ্ট হয়ে শোনাতে লাগলো বহু বহু দূরের প্রতিধ্বনির মতো। তারপর তাও মিলিয়ে গেল। জাগ্রত হয়ে রইল কেবল স্বাভাবিক এবং পরিপূর্ণ চাঁদের আলো। অবিনাশবাবু বিরক্ত কণ্ঠে বললেন, বিনয়বাবু, যা বারণ করেছিলাম আপনি তাই করতে যাচ্ছিলেন। আমি হাত জোড়ো করে বললুম, সব বুঝতে পেরেছি, আমি যাচ্ছিলুম নরকে, আপনি আমাকে ক্ষমা করুন। অবিনাশবাবু বললেন, এখানে ক্ষমার কথা হচ্ছে না বিনয়বাবু, এখানে আছে কেবল যুক্তির কথা। থাক, যা হয়ে গেছে তা হয়ে গেছে। বিগতকে নিয়ে আমি আর নাড়াচাড়া করতে চাই না। চেয়ে দেখুন, পূর্ব চক্রবালে দেখা যাচ্ছে গোলাপি উষার মোহনীয় দৃষ্টি। এইবারে শেষ হবে যত ভৌতিক চক্রান্ত। একটু একটু করে ধবধবে নরম আলোর আভায় ভরে গেল সমস্ত আকাশ। দূরে কাছে গাছে গাছে গেয়ে উঠল জাগ্রত প্রভাতে গীতকারী বিহঙ্গের দল। উঠে দাঁড়িয়ে পূর্ণ কণ্ঠে বললাম, জয় প্রভাত সূর্যের জয়। চলুন অবিনাশবাবু, আর কোনোদিন আমি পদচ্যুত হব না। আবার ধরেছি বিশালগড়ের পথ। চিকন রোদে চারিদিক করছে ঝলমল, কোথাও নেই এতটুকু কালিমার আভাস। গাছপালার ছায়া পর্যন্ত যেন মাজা ঘষা সমুজ্জ্বল।
সারা পথ ধরেই কানে কানে জাগছে পাখিদের আনন্দগীতি, ঝর্ণার সুরও শোনা যাচ্ছে মাঝে মাঝে। বিশালগড়ের অরণ্য থেকে এখন বিলুপ্ত হয়েছে সমস্ত বিভীষিকার ভাব। আমার মনও নির্ভয়। এখন দিনের বেলা, শয়তান রাজা অসহায় মরার মতন পড়ে আছে কোথাও, সে আর আমাদের ক্ষতি করতে পারবে না। অবিনাশবাবু বললেন, বিনয়বাবু, আমাদের আরো তাড়াতাড়ি পা চালাতে হবে। কেন অবিনাশবাবু, তাড়াতাড়ি দরকার কি? দিনের আলো থাকতে থাকতে আমরা যদি বিশালগড়ে পৌঁছতে না পারি, তাহলে আমাদের চরম বিপদের সম্ভাবনা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পিশাচ হবে জীবন্ত, সঙ্গে সঙ্গে আবার জাগবে রক্ত ভক্ত নেকড়ের দল, আর সেই ভীষণ সুন্দর নারী মূর্তিগুলো। তখন কোন দিক দিয়ে কেমন করে যে আসবে বিপদ আপদ, আমরা তা ধারণাতেও আনতে পারবো না। অবিনাশবাবুর সাবধানবাণী শুনে পায়ের গতি করলাম দ্রুততর। বিশালগড়ে যখন পৌঁছলাম, বেলা তখন 5টা। দিনের বেলায় সেই প্রকাণ্ড অট্টালিকাখানাকেও যেন দেখাচ্ছে মৃত্যুবৎ। বিস্তৃত অঙ্গনের ওপরে জাগতে লাগলো কেবল আমাদের পায়ের জুতোর শব্দ। তাছাড়া কোনো দিক থেকে কোনো শব্দ শুনতে পেলাম না। এখানে হয়েছে যেন নিখিল জীবনের সমাধি। এখানে যেন কণ্ঠস্বরকে মুক্ত করতেও হয় আতঙ্ক। সেই প্রকাণ্ড দরজা, পাল্লা দুখানা ছিল বন্ধ। হাত দিয়ে ঠেলতেই যেন কর্কশ স্বরে প্রতিবাদ করতে করতে খুলে গেল। ভিতরে ঢুকে সোজা গিয়ে হাজির হলাম সেই ঘরে, যেখানে কিছুদিন আগে বাস করছিলাম বন্দির মতো। ঘরের সাজসজ্জার কিছুই পরিবর্তন হয়নি। নতুনত্বের মধ্যে দেখলাম খালি সর্বত্রই পড়েছে ধুলোর একটা আবরণ। জিজ্ঞাসা করলাম, এখন আমরা কি করব অবিনাশবাবু? অবিনাশবাবু বললেন, প্রথমেই আমাকে যেতে হবে রাজার শয়নগৃহে। কিন্তু আগেই তো আপনাকে বলেছি, দিনের বেলায় রাজা তার ঘরের ভেতরে থাকে না। অবিনাশবাবু যেন অধীরভাবেই বললেন, ওহ, জানি বিনয়বাবু, ও কথা আর আমাকে মনে করিয়ে দিতে হবে না। আমি যেতে চাই একতলার সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে, যেখানে আপনি সিন্দুকের ভেতরে রাজাকে শুয়ে থাকতে দেখেছেন। তাহলে আমার সঙ্গে এদিকে আসুন। তারপর ঠিক যেভাবে প্রথমে রাজার ঘরে গিয়ে ঢুকেছিলাম, কার্নিশের ওপর দিয়ে ঠিক সেই রকম করেই আবার ঢুকলাম সেই ঘরের ভেতরে। সে ঘরের কোনো পরিবর্তন হয়নি। সেকেলে টেবিলের ওপরে ধুলো মাখানো স্বর্ণমুদ্রগুলো পর্যন্ত ঠিক সেইভাবেই পড়ে রয়েছে। দেওয়ালের দরজাটা ঠেলে পেলাম আবার সেই সরু পথ ও সংকীর্ণ সিঁড়ির সার। আবার নামতে লাগলাম নিচের দিকে। সেবারের মতো এবারও মনের মধ্যে জেগে উঠল একটা রোমাঞ্চকর অপার্থিব ভাব। ইহলোক থেকে যেন এগিয়ে যাচ্ছি পরলোকের দিকে। জানি পিশাচ রাজা এখন উপদ্রব করবার শক্তি থেকে বঞ্চিত হয়ে আছে, তবু এই অপার্থিব ভাবটা মনের ভেতর থেকে কিছুতেই তাড়াতে পারলাম না। অবিনাশবাবু কি ভাবছিলেন জানি না, কিন্তু তিনি একেবারেই চুপচাপ। তারপর সেই ঘর, কিন্তু আজ আর সেখানে গলিত শবদেহের দুর্গন্ধ নেই, আর সেই প্রকাণ্ড সিন্দুকটাও সেখান থেকে অদৃশ্য হয়েছে। খানিকক্ষণ নীরব থেকে অবিনাশবাবু ধীরে ধীরে বললেন, আমাদের ভয়ে রুদ্রপ্রতাপ কি তার শোবার ঘর বদলেছে? হতেও পারে, অসম্ভব নয়। তাহলে আজ দেখছি বাড়ির সর্বত্রই তন্ন তন্ন করে খুঁজতে হবে, কিন্তু সূর্যাস্তের আগে সেটা সম্ভব হবে কি? যাক, পরের কথা পরেই ভাবা যাবে। এখন আসুন, আমাদের অন্বেষণ আরম্ভ করতে হবে একেবারে বাড়ির ওপর তালা থেকে।
উঠে গেলাম 3 তলার সেই সুদীর্ঘ দালানে। সেখানে সেই ঘরের পর ঘর, আর প্রত্যেক ঘরের দরজাতেই একটা করে তালা লাগানো। কিন্তু সেদিনকার মতো আজকেও দেখলাম সেই বড় হলঘরটির দরজায় তালা লাগানো নেই। হাত দিয়ে ঠেলতেই ধীরে ধীরে পাল্লা দুখানা খুলে গেল। কিন্তু ঘরের ভেতরে ঢুকতে গিয়েই বুকের ভেতরে লাগলো একটা মহা আতঙ্কের ধাক্কা। তাড়াতাড়ি আবার পিছিয়ে এলাম। অবিনাশবাবু এগিয়ে দেখলেন, তারপরে চমকে উঠে দাঁড়িয়ে পড়লেন স্থির মূর্তির মতো। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বড় খাট, এবং তার উপরে পাশাপাশি শুয়ে রয়েছে সেই ভীষণ সুন্দর এবং অপার্থিব 3 নারী মূর্তি। খানিকক্ষণ পরে অবিনাশবাবু মুখ ফিরিয়ে আমাকে বললেন, আসুন। অবিনাশবাবুর সঙ্গে সঙ্গে আড়ষ্টভাবে এবং রীতিমতো ভয়ে ভয়েই আমিও ঘরের ভেতরে ঢুকে সেই ভয়াবহ খাটের পাশে গিয়ে দাঁড়ালাম। সত্যি, এদের দেখবার আগে এমন সৌন্দর্যের কল্পনাও করা যায় না। তাদের 3 জনের পরনে 3খানি গোলাপি, বেগুনি আর নীল রঙের পাতলা ফিনফিনে শাড়ি। তাছাড়া দেহের অন্য কোথাও কোনো রকম অলংকারই নেই। এই নিরলংকার দেহের জন্যেই যেন আরো সুন্দর হয়ে উঠেছে তাদের আকৃতি। মাথার চিকন কালো চুলের রাশি এলিয়ে এদিকে ওদিকে পড়ে আছে। মোমের মতো নরম দেহের উপরে ফুটে বেরোচ্ছে যেন ভেতরকার রক্তের আভা। কি নিটোল বাহু, কি টানা টানা ভুরু, কি চমৎকার ডাগর ডাগর চোখ। ঠোঁটগুলো যেন ঠিক মিহিন ফুলের পাপড়ি, এবং আধখোলা ঠোঁটের ভেতর দিয়ে দেখা যাচ্ছে ধবধবে দাঁতগুলো মুক্তা শাড়ির মতো। পাশাপাশি শুয়ে আছে যেন বড় কোনো শিল্পীর হাতে গড়া 3টি চমৎকার পুতুল। কিন্তু এই সুন্দর আকৃতির পিছনে আছে যে ভয়ঙ্কর প্রকৃতি, এখন তাদের দেখে কিছুতেই তা আন্দাজ করা সম্ভব নয়। তাদের চোখের পাতা খোলা থাকলেও তাদের ভেতর থেকে বেরোচ্ছে না কোনো জাগ্রত দৃষ্টির আভাস। শ্বাস প্রশ্বাসে বুকের উত্থান পতন নেই বটে, কিন্তু তাদের দেখলে মৃত বলেও সন্দেহ হয় না। এরা আশ্চর্য জ্যান্ত মরা। এদিকে সরে আসুন। এমন গভীর ও কঠোর স্বরে অবিনাশবাবু এই কথাগুলো বললেন যে আমি সচকিত দৃষ্টি তুলে তার দিকে ফিরে তাকালাম। তার মুখের ওপরে একটা নৃশংস দৃঢ় প্রতিজ্ঞার ভাব। সরে এসে জিজ্ঞাসা করলাম, অবিনাশবাবু, এখন আপনি কি করবেন? অবিনাশবাবু উত্তর দিলেন না। হাত ব্যাগ খুলে ভেতর থেকে টেনে বার করলেন একখানা ধারালো চকচকে ভোজালি। আমি বিপুল বিস্ময়ে জিজ্ঞাসা করলাম, হে কি অবিনাশবাবু, আপনি ভোজালি বার করলেন কেন? দাঁতে দাঁত চেপে অস্ফুট স্বরে তিনি বললেন, মরা যাতে আর না বাঁচতে পারে সেই ব্যবস্থাই আমি করব। আমার বুকটা ধড়াস করে উঠল। শিউরে উঠে বললাম, তার মানে আপনি কি এদের হত্যা করতে চান? অবিনাশবাবু পাগলের মতো হা হা করে হেসে উঠে বললেন, মরাকে আবার কেউ হত্যা করতে পারে নাকি? কিন্তু আপনি তো জানেন এরা কেউ মরা নয়, এরা ঘুমিয়ে পড়ে আবার জেগে উঠে। হ্যাঁ, আবার জেগে ওঠে জীবন্ত মানুষের রক্ত পান করবার জন্যে। আপনি কি দেখতে পাচ্ছেন না ওদের ঠোঁট এত বেশি রাঙা কেন? ওদের ঠোঁটে এখনো মাখানো রয়েছে মানুষের শুকনো রক্তের দাগ। আর খানিক পরেই আবার জেগে উঠবে আর রাক্ষসীর মতো আক্রমণ করবে আমাদেরই। কিন্তু ওদের জাগার দিন শেষ হয়ে গিয়েছে। আমি আর ওদের জাগতে দেব না, না না, কখনোই না। বলতে বলতেই তিনি ভোজালিখানা তুলে ধরলেন মাথার ওপরে
আমি বলে উঠলাম, কি কি করছেন, কি করছেন অবিনাশবাবু? বিষম রাগে চেঁচিয়ে উঠে অবিনাশবাবু বললেন, ও আপনি নির্বোধ, প্রেতিনীর উপরে দয়া। ভোজালিখানা তুলে অবিনাশবাবু আবার ঝুঁকে পড়লেন সামনের দিকে। সে দৃশ্য সহ্য করতে পারবো না বলে আমি বেগে ঘরের ভেতর থেকে পালিয়ে এলাম। তারপরে দালানের বাইরে দাঁড়িয়ে আচ্ছন্নের মতো শুনলাম আঘাতের পর আঘাতের শব্দ এবং তিনটে বিভিন্ন কণ্ঠে তিনবার কান ফাটানো তীব্র চিৎকার। অবিনাশবাবু দ্রুত পদে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন। তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতো এবং তার জামা কাপড়ে টকটকে লাল টাটকা রক্তের দাগ। তার হাতের ভোজালি থেকেও ঝরঝর করে রক্ত ঝরে পড়েছে। প্রায় অস্ফুট স্বরে তিনি বললেন, চলে আসুন বিনয়বাবু, শিগগির এখান থেকে চলে আসুন। পৃথিবী থেকে তিনটে মহাপাপ চিরদিনের জন্য বিদায় হয়েছে, ওদের মুন্ড আর জোড়া লাগবে না। অবিনাশবাবুর সঙ্গে আমি আবার বিশালগড়ের বাইরে এসে দাঁড়ালাম। বিশালগড়ের ভিত্তির তলায় আছে বোধহয় কোনো ছোট পাহাড়, কারণ এখানটা চারিদিকের অন্য সব জায়গার থেকে অনেক উঁচু। এখানে দাঁড়িয়ে চতুর্দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় অনেক দূর পর্যন্ত। পশ্চিম আকাশের দিকে তাকিয়ে বুঝলাম আর খানিকক্ষণ পরেই হবে সূর্যাস্ত। মনে হতেই বুকটা ছ্যাঁত করে উঠল। সূর্যাস্ত কাল পর্যন্ত আমরা সম্পূর্ণ নিরাপদ, ততক্ষণ পর্যন্ত পিশাচের নিদ্রাভঙ্গ হবে না। কিন্তু তারপর বোধহয় সেই কথাই ভাবছিলেন অবিনাশবাবুও, কারণ তিনি বললেন, বিনয়বাবু, বিশালগড়ের ভেতরে তো রুদ্রপ্রতাপের কোনো পাত্তাই দেখতে পেলাম না। খুব সম্ভব এই অরণ্যের কোনো গুপ্ত স্থানে সে দিবা নিদ্রায় অসাড় হয়ে পড়ে আছে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই হবে আবার তার জাগরণ, আর আমাদের পক্ষে সেটা হবে অত্যন্ত বিপদের কথা। আমি বললাম, রাতের বেলায় এই বিশাল অরণ্যের কোথাও আমরা নিরাপদ নই। পিশাচ তার অপার্থিব শক্তি নিয়ে নিশ্চয়ই আমাদের খুঁজে বার করবে। সূর্যাস্তের আগে আমরা কিছুতেই এই বনের ভেতর থেকে বের হতে পারবো না। তখন আমাদের কি উপায় হবে অবিনাশবাবু? আত্মরক্ষার জন্য আমাদের একমাত্র উপায় হচ্ছে কালকের মতো আবার মন্ত্রপুত গণ্ডির মধ্যে রাত্রি যাপন করা। মানলাম, আপনার মন্ত্রপুত গণ্ডির ভেতরে কোনো প্রেত কি পিশাচ আসতে পারবে না, কিন্তু আর একটা পার্থিব বিপদের কথা আপনি ভুলে যাচ্ছেন কেন? আপনি কি বিপদের কথা বলছেন? আপনাকে কি সেই নেকড়ের দলের কথা আমি বলিনি? সেই দারুণ নেকড়ের দল রুদ্রপ্রতাপের বশীভূত। সে যদি নেকড়ের দলকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়, তাহলে ওই মন্ত্রপুত গণ্ডি কি আমাদের রক্ষা করতে পারবে? অবিনাশবাবু খানিকক্ষণ গভীর মুখে স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে শুষ্ক কণ্ঠে বললেন, নেকড়ের দলের কথা সত্যিই আমার মনে ছিল না। গণ্ডি তো তাদের বাধা দিতে পারবে না। তবে আমাদের পক্ষে একমাত্র সান্ত্বনা এই যে আমরা নিরস্ত্র নই। আমাদের দুজনেরই সঙ্গে আছে রিভলভার। অন্তত যতক্ষণ বাঁচব ততক্ষণ তাদের বাধা দিতে পারবো। হ্যাঁ, যতক্ষণ বাঁচব ততক্ষণ। কিন্তু তারপরের কথা এখন আর ভেবে কোনো লাভ নেই। যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম তা সম্পূর্ণরূপে সফল হলো না। পিশাচীদের বধ করেছি বটে, কিন্তু পালের গোদা সেই পিশাচ এখনো বর্তমান। সে যে কি করবে আর না করবে তাও আমরা অনুমান করতে পারছি না। আমাদের সম্বল কেবল ভগবানের দয়া, তারই উপরে নির্ভর করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আবার আকাশের দিকে তাকালাম। অস্ত যাওয়ার আগে সূর্যের মুখ যতই রাঙা হয়ে উঠছে, তার কিরণ হয়ে আসছে ততই ম্লান। দিনের আলো থাকতে থাকতে বাসায় ফেরবার জন্যে এখনই পাখিদের মধ্যে জেগেছে ব্যস্ততা। শূন্য পথ দিয়ে দলে দলে উড়ে যাচ্ছে বুনো হাঁস, বক,
কাক, শালিক ও চিল প্রভৃতি পাখির দল। কখনো হাঁস ও বকের ঝটপট শব্দে এবং কখনো বা টিয়া ও শালিকের কলরবে থেকে থেকে ভেঙে যাচ্ছে অরণ্যের নিস্তব্ধতা। হঠাৎ বাতাসও কেমন চঞ্চল হয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে জাগল যেন আসন্ন রাত্রির ভয়ে অরণ্যের মর্মর কাতরতা। তারপরেই অনেক অনেক দূর থেকে শুনতে পেলাম একটা ভয়াবহ অস্পষ্ট ধ্বনি। সচকিত কণ্ঠে বললাম, অবিনাশবাবু, শুনছেন? কি? আপনি একটা শব্দ পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। ও কিসের শব্দ? নেকড়েরা আসছে। নেকড়েরা? হ্যাঁ, নেকড়েরা আসছে আর ছুটতে ছুটতে চিৎকার করছে। যে শব্দ শুনছেন ও হচ্ছে নেকড়েদের গর্জন। ওই ভয়ানক শব্দ আমার কাছে অত্যন্ত পরিচিত। পিশাচ রুদ্রপ্রতাপের সঙ্গে নেকড়েদের কি অলৌকিক যোগাযোগ আছে আমি তা জানি না, কিন্তু এরই মধ্যে কোনো অদ্ভুত উপায়ে তাদের কাছে গিয়ে পৌঁছেছে রুদ্রপ্রতাপের আদেশ। হয়তো সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই নেকড়েরা আমাদের কাছে এসে পড়বে। অবিনাশবাবু, মাত্র 2টো রিভলভারের গুলিতে আমরা কি শতাধিক নেকড়েকে ঠেকিয়ে রাখতে পারবো? অবিনাশবাবু কোনো উত্তর দিলেন না, চুপ করে কি যেন ভাবতে লাগলেন। আমি উৎকর্ণ হয়ে শুনতে লাগলাম। নেকড়েদের চিৎকার ক্রমেই স্পষ্ট, আরো স্পষ্ট হয়ে উঠছে। সূর্যাস্তের আর কত দেরি? বোধহয় মিনিট 15-র বেশি নয়। নেকড়েদের এখানে আসতে আর কত দেরি? হয়তো মিনিট 15-রও কম। হঠাৎ অবিনাশবাবু বলে উঠলেন, ভয় নেই বিনয়বাবু, ভয় নেই। আত্মরক্ষার একটা উপায় আমি আবিষ্কার করেছি। সাগ্রহে জিজ্ঞাসা করলুম, কি উপায় অবিনাশবাবু? ওই যে খুব উঁচু বড় গাছটা দেখছেন, ওরই ওপরে উঠে আজ আমরা রাত্রি যাপন করব। ওই গাছের ওপরে আমরা নেকড়েদের ফাঁকি দিতে পারবো বটে, কিন্তু আপনি রুদ্রপ্রতাপের কথা ভুলে যাচ্ছেন কেন? গাছে উঠলে তাকেও কি ফাঁকি দিতে পারবো? রুদ্রপ্রতাপের কথা আমি ভুলিনি বিনয়বাবু। ওই গাছের চারিদিক ঘিরে আমি কেটে দেব মন্ত্র পড়া গণ্ডি। রুদ্রপ্রতাপ যদি গণ্ডির ভেতরে ঢুকতে না পায়, তাহলে সে গাছের ওপরে দিয়ে উঠবে কেমন করে? আমি শুকনো হাসি হেসে বললাম, রুদ্রপ্রতাপ যদি একটা বাদুড় হয়ে শূন্য পথে ওই গাছের ওপরে গিয়ে আবির্ভূত হয়? না, তা সে পারবে না। ওই গণ্ডির ওপরকার শূন্য পথও তার কাছে বন্ধ। নেকড়েদের চিৎকার এখন বেশ ভালো করেই শোনা যাচ্ছে। সে কি ক্ষুধিত চিৎকার! তার প্রভাবে দিকে দিকে প্রতিধ্বনিও যেন হয়ে উঠল বিষাক্ত। আমার সামনে পড়েছিল বিশালগড়ে আসবার সেই সুদীর্ঘ সোজা রাস্তাটি। হঠাৎ দেখলাম সেই রাস্তার ওপর দিয়ে কারা এগিয়ে আসছে এই দিকেই। চমকে উঠে ভালো করে তাকিয়ে বুঝলাম কয়েকটা লোক মাথার উপরে কি যেন একটা বহন করে আনছে। অবিনাশবাবু সেই বড় গাছটার দিকে অগ্রসর হচ্ছিলেন। আমি তাড়াতাড়ি ত্রস্ত কণ্ঠে ডাকলাম, অবিনাশবাবু! অবিনাশবাবু দাঁড়িয়ে পড়ে বললেন, কি? পথ দিয়ে কারা আসছে? অবিনাশবাবু ফিরে তাকিয়ে পথের দিকে করলেন দৃষ্টিপাত। কয়েকটি মুহূর্ত নীরব থেকে বললেন, পথ দিয়ে কারা আসছে বুঝতে পারছেন না? কারা আসছে? সেই বেদের দল, আর ওদের সঙ্গে রয়েছে সেই বড় সিন্দুকটা, যার ভেতরে দিনের বেলায় ঘুমিয়ে থাকে রুদ্রপ্রতাপ। আমি সভয়ে বললাম, রুদ্রপ্রতাপকে নিয়ে ওরা আমাদের সামনে আসতে সাহস করবে? সে তো এখনো মৃত্যুবৎ। গভীর স্বরে অবিনাশবাবু বললেন, সূর্যের দিকে তাকিয়ে দেখুন। সূর্য তখন একটা ঝিমন্ত লাল আলোর গোল ফানুসের মতো, আর মিনিট 5-6-এর মধ্যেই সে একেবারে অদৃশ্য হয়ে যাবে দিকচক্র বালরেখার ওপারে। অবিনাশবাবু বললেন, আপনি কি জানেন না বিনয়বাবু, ভোরের আলো ফোটবার আগেই রাতকানা পাখিদের ঘুম যায় ভেঙে?
তেমনি বোধহয় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সন্ধ্যা আসবার আগেই দিন কানা রুদ্র প্রতাপের দেহে জাগে জীবনের চিহ্ন। বেদেরা আমাদের কাছে আসবার আগে সূর্যের মুখ আর আমরা নিশ্চয়ই দেখতে পাব না। অতএব আমাদের এখন বেগে দৌড়ে এগিয়ে যেতে হবে ওই বেদেগুলোর দিকে। আমি সবিস্ময়ে বললাম, কেন অবিনাশবাবু? সূর্যাস্তের পর মুহূর্তেই রুদ্র প্রতাপ হবে সিন্ধুকের ভেতর থেকে অদৃশ্য। বেদেরা দেখছি দলে ভারী, ওরা আমাদের বন্ধু নয়। অবিনাশবাবু আমার হাত ধরে টানতে টানতে অগ্রসর হতে হতে বললেন, জানি বিনয়বাবু, জানি ওরা আমাদের শত্রু, আমরাও ওদের বন্ধু নই। আমরাই ওদের আক্রমণ করব। বার করুন রিভলভার, দৌড়ে চলুন, আর কথা বলবার সময় নেই। অবিনাশবাবুর সঙ্গে আমিও হলুম সবেগে ধাবমান। তিনিও রিভলভার বার করলেন, আর আমিও। উত্তেজনায় আর একটা মস্ত বিপদের কথা ভুলে গিয়েছিলাম। তখন আমাদের খুব কাছ থেকেই শোনা যাচ্ছে নেকড়েদের ভীষণ চিৎকার। তাদের ঘন ঘন চিৎকারে থর থর করে কাঁপছে যেন সারা বন। তারা এসে পড়ল বলে খানিকটা ছুটেই আকাশে শঙ্কিত চক্ষু তুলে দেখলাম চোখের আড়ালে নেমে গিয়েছে তখন সূর্যের আধখানা। আমাদের ওইভাবে দৌড়ে যেতে দেখে বেদের দল দাঁড়িয়ে পড়ল। বাহকরাও সিন্দুকটা নামিয়ে রাখলো মাটির ওপরে। তারপর লক্ষ্য করলাম তাদের প্রত্যেকেরই হাতে কি যেন একটা চকচক করে উঠছে, অস্ত্র। তাদের দলে লোক ছিল প্রায় 15-16। আমরা মোটে 2 জন দেখে তাদের সাহস বেড়ে গেল। তারাও বেগে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। যখন আমরা তাদের কাছ থেকে 20-25 হাত দূরে এসে পড়েছি, অবিনাশবাবু চিৎকার করে বললেন, রিভলভার ছুড়ুন বিনয় বাবু, রিভলভার ছুড়ুন। দৌড়তে দৌড়তেই রিভলভার তুলে তিনি ঘোড়া টিপতে লাগলেন। আমিও ছুটতে লাগলাম রিভলভার। তারা থমকে দাঁড়িয়ে পড়ল হতভম্বের মতো। একটা বেদে গুলি খেয়ে মাটির উপরে দড়াম করে পড়ে গেল এবং তারপরে আবার দাঁড়িয়ে উঠে আর্তনাদ করতে করতে পালিয়ে গেল ওপাশের গভীর বনের দিকে। আর একটা বেদেও গুলি খেয়ে চেঁচিয়ে কেঁদে উঠল। তারপর অন্য বেদেগুলোর সাহস গেল একেবারে উবে। তারা সকলেই উদ্ভ্রান্তের মতো যে যেদিকে পারল দৌড় মেরে সরে পড়ল। পর মুহূর্তে আমরা গিয়ে দাঁড়ালাম সেই সিন্দুকটার পাশে। রিভলভারটা বাম হাতে নিয়ে অবিনাশবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আগ্নেয়াস্ত্রে পিশাচ মরে না। পিশাচকে বধ করতে গেলে তার মুন্ডটাকে একেবারে বিচ্ছিন্ন করতে হবে দেহ থেকে। ডান হাত দিয়ে কোমরে ঝোলানো ভোজালিখানা তিনি টেনে বার করে ফেললেন। সেই সঙ্গীন মুহূর্তেও আমার দৃষ্টি তখন আকৃষ্ট হলো অন্য একদিকে। পথের ওপারে ছিল একটা মাঝারি আকারের এবড়ো খেবড়ো মাঠ এবং তারই প্রান্তে ছিল গভীর জঙ্গল। আড়ষ্ট নেত্রে দেখলাম সেই জঙ্গলের ঝোপঝাড়ের ভেতর থেকে লাফ মেরে মাঠের ওপরে এসে আবির্ভূত হচ্ছে নেকড়ের পর নেকড়ে। তারা প্রত্যেকেই ছুটে আসতে লাগলো আমাদের দিকেই। ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, অবিনাশবাবু, অবিনাশবাবু, নেকড়েরা এসে পড়েছে। অবিনাশবাবু দৃঢ় স্বরে বললেন, আসুক নেকড়ের দল, পিশাচকে মেরে তবেই আমরা মরব। ওই দেখুন সূর্য ডুবে গিয়েছে, আর সময় নেই। তার মুখের কথা ফুরোতে না ফুরোতেই সিন্দুকের ডালাটা খুলে গেল সশব্দে। তারপর স্তম্ভিত চোখে দেখলাম সিন্দুকের ভেতরে সিধে হয়ে বসে আছে জাগ্রত রুদ্র প্রতাপের ভয়ালো মূর্তি। তার 2 চোখে জ্বলছে হিংস্র দৃষ্টি এবং ওষ্ঠধরে মাখানো রয়েছে তীব্র বিদ্রুপের হাস্য। হঠাৎ সে দাঁড়িয়ে উঠে লাফ মেরে সিন্দুকের বাইরে এসে পড়ল। তারপর বিকট অট্টহাস্য করে সচিৎকারে বলল, ওরে আয় রে, আয় রে আয়, আমার বোনের সন্তানেরা আয়। তোদের সামনে এসেছে বলির পশু। দৌড়ে আয় রে, দৌড়ে আয়। তোদের উপবাস ভঙ্গ কর, নিবারণ কর তোদের উদরের ক্ষুধা। প্রায় সারা মাঠটাই তখন যেন জীবন্ত হয়ে উঠেছে। যেদিকে তাকাই
সেই দিকেই দেখি নেকড়ের পর নেকড়ে, চোখ তাদের রক্তবর্ণ, হাঁ করা মুখ তাদের দন্ত কণ্টকিত, কণ্ঠ তাদের ভৈরব গর্জনে পরিপূর্ণ। অবিনাশবাবু দাঁড়িয়েছিলেন রুদ্রপ্রতাপের পিছন দিকে। প্রথমটা তিনি থতমত খেয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেই নিজেকে সামলে নিয়ে বিদ্যুৎ গতিতে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন রুদ্রপ্রতাপের উপরে এবং চোখের পলক পড়বার আগেই দুইবার চালনা করলেন তার হাতের ভোজালিখানা। একটা প্রচন্ড আকাশ ফাটানো বিকট চিৎকার, এবং তারপরই একদিকে ছিটকে পড়ল রুদ্রপ্রতাপের মুন্ডটা, আর একদিকে ধরাশায়ী হলো তার মুন্ডহীন দেহটা। চারিদিক একেবারে স্তব্ধ। নেকড়েদের চিৎকারও আর শোনা যাচ্ছে না। বিপুল বিস্ময়ে ফিরে দেখি নেকড়ের দল আবার ছুটে ফিরে যাচ্ছে মাঠের ওপরকার নিবিড় অরণ্যের দিকে। রুদ্রপ্রতাপের মৃত্যুর সঙ্গে সঙ্গেই কি ফুরিয়ে গেল তার অপার্থিব মন্ত্রশক্তি? এতক্ষণ তারই ইচ্ছাশক্তি কি চালনা করেছিল ওই নেকড়েগুলোকে? হঠাৎ অবিনাশবাবু চেঁচিয়ে বলে উঠলেন, দেখুন বিনয়বাবু, দেখুন, এদিকে ফিরে দেখুন। ফিরে দেখলাম এক অভাবিত ব্যাপার। রুদ্রপ্রতাপের মুন্ডহীন দেহ এবং দেহহীন মুন্ড আশ্চর্য রূপান্তর গ্রহণ করছে। কয়েক মুহূর্ত পরে সেখানে পড়ে রইল কেবল একটা বড় এবং একটা ছোট জীর্ণ ধূলির পুঞ্জ। যে অভিশপ্ত দুর্দান্ত আত্মা এই রক্ত মাংসে গড়া দেহটাকে অস্বাভাবিক রূপে জীবন্ত করে রেখেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে, আজ সেই আত্মার সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই এই নশ্বর দেহটা আবার ফিরে পেয়েছে তার স্বাভাবিক অবস্থা। ধুলায় গড়া নশ্বর দেহ আবার পরিণত হয়েছে ধূলিপুঞ্জে। অবিনাশবাবু অভিভূত স্বরে বললেন, ভগবানকে ধন্যবাদ দিন বিনয়বাবু, এতকাল পরে রুদ্রপ্রতাপের সাপ মুক্ত দেহের আবার সদ্গতি হলো, আর সে জাগবে না। খানিকক্ষণ আমরা দুজনেই ভারাক্রান্ত মনে সেইখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইলুম নীরবে। অরণ্যের ওপরে ধীরে ধীরে নেমে আসছে অন্ধকারের জবনিকা, কিন্তু সে অন্ধকারকে আজ যেন মনে হলো স্নিগ্ধ, শান্ত, সুন্দর। শুনছিলেন বিশাল গড়ের দুঃশাসন, চতুর্থ এবং শেষ পর্ব। রচনা হেমেন্দ্র কুমার রায়। আশা করি আপনাদের এই 4টি পর্বই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন স্বাদের এবং বিভিন্ন ধরনের গল্প আমাদের চ্যানেলে আসতে থাকবে। দেখা হবে পরের গল্পের সফরে। নমস্কার।